ওয়েলকাম টু রেলওয়ে ই পাঠশালা। রেলওয়ে ই পাঠশালার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা যে লেকচারটা নিয়ে এসেছি সেটা মেনলি ম্যাথের ওপর। ম্যাথের আমাদের যে লাস্ট ইয়ারে আরআরবি এলপি সিবিটি টুতে যে ম্যাথের কোশ্চেনগুলো এসেছিল সেগুলো নিয়ে মেনলি আমরা আলোচনা করব। তো আমাদের বাকি সিরিজগুলোর মতো যেমন আমরা টেকনিক্যালের ক্ষেত্রে করছি, সেরকম ম্যাথের ক্ষেত্রেও আমরা সেই চ্যাপ্টারের ডিটেলড অ্যানালিসিস নিয়ে অবশ্যই আলোচনা করব এই ভিডিওতে। আজকে এবার তাহলে ম্যাথের ক্লাসটা আমরা শুরু করি। সবার প্রথমে এই কোশ্চেনটা আমাদের এসেছিল আরআরবি এএলপি সিবিটি 2 এর 2 মে 2025-এর ফার্স্ট শিফটে। আমরা লাস্ট ক্লাস দুটোতেও দেখেছিলাম, আমরা মেনলি 2 মে 2025-এর ফার্স্ট শিফটের কোশ্চেনগুলো নিয়েই আলোচনা করেছি লাস্ট আমরা আমাদের ফিটারের ক্লাসে এবং আমাদের ডিজেল মেকানিকের ক্লাসে। তো আজকের আমাদের ক্লাসে আমরা এর ম্যাথগুলো নিয়ে মেনলি আলোচনা করব। এর পরীক্ষায় যে ইম্পর্টেন্ট ম্যাথগুলো এসেছিল, টোটাল এই সেটে ম্যাথ এসেছিল 25টা। তো এটাকে আমরা 25টা অঙ্কই আজকে করব না, আমরা পার্ট করে করব। একদিনে আমরা প্রথম দিন আমরা 13টা, তারপরের দিন 12টা, এভাবে করে আমরা দুটো পার্টে ম্যাথগুলোকে কমপ্লিট করব। চলো দেখি। এই যে কোশ্চেনটা এসেছিল এটা খুবই একটা ভালো কোশ্চেন এবং ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ভালো করে পড়বে অঙ্কটা, তাহলে বুঝতে সুবিধা হবে। কি বলেছে? যশ এবং তার বাবার বর্তমান বয়সের সমষ্টি 90 বছর। যশ এবং তার বাবার বর্তমান বয়সের সমষ্টি 90 বছর। বর্তমান বয়স, কারেন্ট এজের সমষ্টি হচ্ছে 90 বছর। যখন যশের বয়স তার বাবার বর্তমান বয়সের সঙ্গে সমান হবে, এখানেই হচ্ছে পুরো কথার ঘোরানোটা রয়েছে। যখন যশের বয়স তার বাবার বর্তমান বয়সের সঙ্গে সমান হবে, তখন তার বয়স হবে তার ছেলে সুরজের বর্তমান বয়সের 5 গুণ। তো আমরা দেখি, ধরে নিই যশ ইয়াস, তার বর্তমান বয়স সে ওয়াই, ঠিক আছে। তার বাবার বর্তমান বয়স, তার বাবা ফাদার, তার বর্তমান বয়স সে ধরে নিই এফ, এবং তার ছেলে সুরজ, সুরজের বর্তমান বয়স সে এস। এই তিনজনের আমরা ধরে নিলাম, ঠিক আছে। প্রথমে কি আমাদের বলে দিয়েছে যে না, ইয়াশ আর তার বাবার বর্তমান বয়সের সমষ্টি 90 বছর, দ্যাট ইজ ওয়াই প্লাস এফ, এই দুটো হচ্ছে 90, এই দুটোর যোগফল হচ্ছে 90, ঠিক আছে। খুব ভালো কথা। এবার কি বলেছে? যখন ইয়াশের বয়স তার বাবার বর্তমান বয়সের সঙ্গে সমান হবে, দ্যাট ইজ যখন এই ইয়াশ অবভিয়াসলি সময়ের সাথে সাথে তার বয়স বাড়বে, যখন ইয়াশের বয়স তার বাবার বর্তমান বয়সের সাথে সমান হবে, দ্যাট ইজ যখন ইয়াশের বয়স এফ হবে। এবার ইয়াশের বয়স এফ কখন হবে? ইয়াশের বয়স ওয়াই থেকে এফ কখন হবে? এফ মাইনাস ওয়াই বছর পরে। অবভিয়াসলি ধরো কারোর বাবার বয়স আছে এখন, সে ফর এক্সাম্পল 65 বছর, এখন কারোর বাবার বয়স আছে 65 বছর, ছেলের বয়স আছে 30 বছর। তো কখন ছেলের বয়স বাবার বয়সের সাথে সমান হবে, বাবার বর্তমান বয়সের সাথে সমান হবে? অবভিয়াসলি 35 বছর পর। 35 বছর পর, দ্যাট ইজ 65 মাইনাস 30। এভাবেই আমরা পাই যে ছেলের বয়স কখন বাবার বর্তমান বয়সের সাথে সমান হবে, দ্যাট ইজ 65 মাইনাস 30, মানে ছেলের বয়স কখন 65 বছর হবে, দ্যাট ইজ 35 বছর পর। তো এক্ষেত্রে এফ মাইনাস ওয়াই বছর পর কি হবে না, ইয়াশের বয়স এফ বছর হবে অবভিয়াসলি। তখন কি হবে, তার যে বয়স, তো অবভিয়াসলি তার বয়স বলতে ইয়াশের বয়সের কথা বলছে, তার ইয়াশের বয়স তখন হয়ে যাবে এফ, ইয়াশের বয়স তখন হয়ে যাবে কি না এফ, সেটা হবে তার ছেলে সুরজের বর্তমান বয়সের 5 গুণ। সুরজের বর্তমান বয়স আছে এস, তার 5 গুণ হবে, তার 5 গুণ। এটা আমাদের বলে দিয়েছে, ঠিক আছে। দ্যাট ইজ এফ এর ভ্যালু হচ্ছে 5s, এটা আমাকে কোশ্চেনে গিভেন আছে। তো এখান থেকেও আমি এফ এর ভ্যালু যদি পুট করে দিই, তো এখান থেকে আমি পেয়ে যাব y প্লাস 5s হচ্ছে 90, ঠিক আছে। তো এটা আমার ক্লিয়ার হয়ে গেল। নেক্সট কি বলেছে? সেকেন্ড লাইন পর্যন্ত আমাদের কমপ্লিট। নেক্সট, আবার যখন ইয়াশের বয়স তার বাবার বর্তমান বয়সের সমান হবে, যখন যশের বয়স তার বাবার বর্তমান বয়সের সঙ্গে সমান হবে, মানে আবার এগেইন বলেছে যে এফ মাইনাস ওয়াই বছর পরে যখন যশের বয়স এফ বছর হবে, যখন যশের বয়স আবার এফ বছর হবে, তখন সুরজের বয়স হবে যশের বর্তমান বয়সের চেয়ে 12 বছরের বেশি। তখন সুরজের বয়স কত হবে? ব্যাপারটা হচ্ছে এখন সুরজের বয়স এস আছে, এখন সুরজের বয়স আছে এস, এটা হচ্ছে বর্তমান, এটা হচ্ছে বর্তমান।
বর্তমানে সুরজের বয়স আছে এস। যখন যশের বয়স তার বাবার বর্তমান বয়সের সমান হবে, কখন যশের বয়স বাবার বর্তমান বয়সের সমান হবে? এফ মাইনাস ওয়াই বছর পরে, এফ মাইনাস ওয়াই বছর পরে এটা হবে। তো অবভিয়াসলি যদি সুরজের বর্তমান বয়স এস হয়ে থাকে, এফ মাইনাস ওয়াই বছর পরে সুরজের বয়স কত হবে? এর সাথে আমাকে এফ মাইনাস ওয়াই যোগ করে দিতে হবে, এটাই হবে হচ্ছে সুরজের বয়স এফ মাইনাস ওয়াই বছর পরে। ঠিক আছে, যেটা কার সাথে সমান হবে বলেছে? যেটা সমান হবে বলেছে যশের বর্তমান বয়সের চেয়ে 12 বছর বেশি হবে। যশের বর্তমান বয়স কত আছে? ওয়াই, তার থেকে 12 বছরের বেশি হবে। এটাই আমাকে বলেছে কি না, যখন যশের বয়স তার বাবার বর্তমান বয়সের সঙ্গে সমান হবে, দ্যাট ইজ এফ মাইনাস ওয়াই বছর পরে কি হবে? সুরজের বয়স এফ মাইনাস ওয়াই বছর পরে সুরজের বর্তমান বয়স এস, এফ মাইনাস ওয়াই বছর পরে সুরজের বয়স হবে এস প্লাস এফ মাইনাস ওয়াই। সেটা কি হবে না, যশের বর্তমান বয়স 12, তার থেকে 12, যশের বর্তমান বয়স ওয়াই, তার থেকে 12 বছর বেশি হবে। ঠিক আছে, তো এটা আমি লিখতে পারি এস প্লাস এফ মাইনাস 2y হচ্ছে 12। খুব ভালো কথা। আবার এফ সমান সমান আমি কত জানি? 5s। এফ সমান সমান আমি জানি 5s, তো এফ এর ভ্যালু এখানে পুট করে দিই। তো 5s প্লাস এস, এটা হয়ে গেল আমার 6s। 6s মাইনাস 2y হচ্ছে 12। 6s মাইনাস 2y হলো হচ্ছে আমার 12। তো এখান থেকে আমি লিখতে পারি, এখান থেকে আমি কি লিখতে পারি? 3s মাইনাস ওয়াই ইজিক্যাল টু 6। ঠিক আছে, এবার ওয়াই এর ভ্যালু আমি কোথা থেকে পাবো? ওয়াই আমি কোথা থেকে পাবো? দেখো এখান থেকে আমি ওয়াই পেয়ে যাব। এখান থেকে ওয়াই সমান সমান আমি লিখতে পারি 90 মাইনাস 5s, কারণ অলরেডি ওয়াই প্লাস এফ সমান সমান ইয়াসের বয়স আর ফাদারের বর্তমান বয়স আমি অলরেডি জানি 90 বছর, আর ফাদারের বর্তমান বয়সের বয়স হচ্ছে সুরজের বর্তমান বয়সের 5 গুণ। তো ওর জন্য ফাদারের জায়গায় আমি 5s লিখে দিলাম। তো এখান থেকে আমি ওয়াই এর ভ্যালু পেয়ে যাব। তো 3s মাইনাস ওয়াই এর ভ্যালু বসিয়ে দেবো, 90 মাইনাস 5s ইজিক্যাল টু 6। 3s মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 3s প্লাস 5s হয়ে গেল 8s মাইনাস 90। যদি আমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে চলে যাই তাহলে হয়ে যাবে 90 প্লাস 6 96। তো এস হয়ে যাবে 12 বছর। এস হয়ে যাবে 12 বছর। ঠিক আছে, এস হয়ে যাবে কিনা আমার 12 বছর, মানে সুরজের বর্তমান বয়স হচ্ছে 12 বছর। তো সেটাই আমাকে চেয়েছে যে সুরজের বর্তমান বয়স কত? সুরজের বর্তমান বয়স হচ্ছে 12 বছর। এবারে এটা একটু লেন্দি অঙ্ক, এটা অবভিয়াসলি দেখে একটু লেন্দি অঙ্ক লাগছে, এটা পরীক্ষায় হয়তো একটু টাইম লাগবে, বাট হ্যাঁ এটাকে আমরা ছোট্ট একটু ট্রিক্স দিয়েও আমরা সলভ করে দিতে পারি। ঠিক আছে, কি করে সেটা করতে পারি? জেনারেলি আমাকে প্রপার ওয়েতে সলভ করতে হলে আমাকে এভাবেই করতে হবে, প্রপার ওয়েতে সলভ করতে হলে এভাবেই করতে হবে। এটা এই যখন 2 মে 2025-এর শিফটে এসেছিল, এটা অনেকেই অ্যাটেন্ড করতে পারেনি, কারণ এর ল্যাঙ্গুয়েজটা এত জটিল করে দিয়েছে বলে। এটার অনেকেই বুঝতে সমস্যা হয়েছে, কারণ ল্যাঙ্গুয়েজটা এত জটিল করে দিয়েছে, কারণ তার ফলে তারা এই সমীকরণটা অনেকেই গঠন করতে পারেনি। এই সমীকরণটা অনেকেই গঠন করতে পারেনি এই সমীকরণটা অনেকেই গঠন করতে পারেনি এই সমীকরণটা, যেটা কিনা থার্ড লাইন দিয়ে, যে যখন যশের বয়স তার বাবার বর্তমান বয়সের সঙ্গে সমান হবে, তখন সুরজের বয়স হবে যশের বর্তমান বয়সের চেয়ে 12 বছর বেশি। ঠিক আছে, তো এই সমীকরণটা গঠন করাই হচ্ছে এখানের মূল জিনিস। ঠিক আছে, এবার এভাবে ছাড়া আর আমরা অন্য কিভাবে অঙ্কটা করতে পারি? এক তো হলো আমরা এইভাবে করলাম, এছাড়াও আমরা অপশান টেস্ট দিয়ে অঙ্কটা করে ফেলতে পারি। অপশান টেস্ট দিয়ে আমরা কি করতে পারি? আমরা যদি প্রথম দুটো লাইন পড়ি, যশ এবং তার বাবার বর্তমান বয়সের সমষ্টি 90 বছর, তো যশ এবং তার বাবার বর্তমান বয়সের সমষ্টি 90 বছর, খুব ভালো কথা। যশের বয়স তার বাবার বর্তমান বয়সের সাথে সমান হলে, মানে ওয়াই যদি এফ হয়ে যায়, ওয়াই যদি এফ হয়ে যায়, মানে ইয়াসের বয়স যদি এফ হয়, তখন কি হবে? তার বয়স মানে এফ এর ভ্যালু সমান হবে কার? সুরজের, মানে তার ছেলে সুরজের বর্তমান বয়সের 5 গুণ হবে, তার ছেলে সুরজের বর্তমান বয়সের 5 গুণ হবে। ঠিক আছে, এটা আমাকে দিয়ে দিয়েছে কোশ্চেনে, কোথায় না সেকেন্ড লাইনে, এটা আমাকে সেকেন্ড লাইনে দিয়ে দিয়েছে। এবার আমি কি দেখতে পারি? আমাকে উত্তরে দিয়েছে সুরজের বর্তমান বয়স কত। তো সুরজের বয়স হচ্ছে বর্তমান বয়স এস, এস হচ্ছে এই 4টে অপশানের মধ্যেই একটা হবে, এস হচ্ছে এই 4টে অপশানের মধ্যেই একটা হবে। এবার এস এর ভ্যালু আমরা পুট করে দেখতে পারি। এস এর ভ্যালু যদি 15 হয়, কথার কথা এস এর ভ্যালু যদি 15, তাহলে 5 15 75, মানে ফাদারের বয়স, মানে এখন দাদুর বয়স, মানে সুরজের দাদু, মানে অ্যাকচুয়ালি বলতে গেলে ইয়াসের বাবার বর্তমান বয়স হচ্ছে 5 15 75 বছর, তার মানে এর বয়স হচ্ছে 75 বছর।
আর ইয়াসের বাবার বয়সের যোগফল হচ্ছে 75, তাহলে ইয়াসের বয়স হচ্ছে 15, ইয়াসের বয়স 15, ইয়াসের ছেলের বয়সও 15 হতে পারে, কখনো হবে না, তাহলে এটা হবে না। নেক্সট এগেইন কি হলো না, সুরজের বয়স 18 বছর, সুরজের বয়স 18 বছর, তো 8-15 এই 5-18 5-18 তো 90 পেয়ে গেলাম। তো ফাদারের বয়স মানে ইয়াসের বাবার বয়স, ইয়াসের বাবার বয়স অলরেডি আমি পেয়ে গেলাম 90, তো ইয়াসের বয়স 0, সেটাও হতে পারে না। এবার এই অপশানটা বসিয়ে দেখো, ইয়াসের বয়স, সুরজের বয়স হচ্ছে 12 বছর, সুরজের বয়স যদি 12 বছর হয় তাহলে তার দাদু দ্যাট ইজ ইয়াসের বাবার বয়স হচ্ছে 5 × 12 60 বছর, 5 × 12 60 বছর, এটা হচ্ছে 60 বছর বয়স হচ্ছে। তো এটা যদি 60 হয়, এটা যদি 60 হয়, তো ইয়াসের বয়স হবে হচ্ছে 30 বছর, ইয়াসের বয়স হবে হচ্ছে 30 বছর, যেটা হতে পারে, যেটা হতে পারে, ঠিক আছে। এবার আমরা এর ব্যাক ক্যালকুলেশন করে দেখব, যেটা কি বলেছে, যখন ইয়াসের বয়স তার বাবার বর্তমান বয়সের সাথে সমান হবে, ইয়াসের এখন বয়স আছে 30, ওর বাবার বয়স আছে 60, তো যখন ইয়াসের বয়স ওর বাবার বয়সের সাথে সমান হবে, মানে যখন ইয়াসের বয়স হবে 60, যখন ইয়াসের বয়স হবে 60 মানে আরো 30 বছর পরে, মানে ইয়াসের বর্তমান বয়স হচ্ছে 30, তো 60 হতে গেলে আরো 30 বছর পরে হতে লাগবে, ঠিক আছে। তখন সুরজের বয়স হবে ইয়াসের বর্তমান বয়সের চেয়ে 12 বছর বেশি, ঠিক আছে। তখন সুরজের বয়স কত, এখন সুরজের বয়স কত, সুরজের বয়স 12 বছর, যেটা আমি কোশ্চেনে পেয়েছি, অপশানে পেয়েছি, সুরজের বয়স 12, ঠিক আছে। তখন সুরজের বয়স হবে আরো 30 বছর পরে, মানে 42 বছর, সুরজের বয়স 42 বছর, এবং সেটা কি বলে দিয়েছে, ইয়াসের যে বর্তমান বয়স আছে তার থেকে 12 বছর বেশি, ইয়াসের বর্তমান বয়স কত 30, এর সাথে 12 যোগ করলেও এগেন আমি পাই 42 বছর, তো এটা আমার স্যাটিসফাই করছে, তো সি হবে উত্তর। এভাবে আমরা অপশান টেস্ট দিয়েও করতে পারি, এভাবে আমরা কি না অপশান টেস্ট দিয়েও করতে পারি, হয় আমরা এরকম একটু ডেসক্রিপটিভ ওয়েতে এগুলোকে এই 3টে ভ্যারিয়েবলকে নিয়ে আমরা সলভ করব, অথবা আমরা এই অপশান টেস্ট দিয়েও করতে পারি, বা আমরা বাকি 3টে অপশান এ বি ডি এগুলো যদি চেক করি ইজিলি দেখে বুঝতে পারবো যে ইয়াসের বয়স তার ছেলের বয়সের থেকে হয় কম আসছে, অথবা ইয়াসের বয়স তার ছেলের বয়সের সাথে সমান আসছে, যেটা প্র্যাকটিক্যালি পসিবল নয়, তো অবভিয়াসলি 12ই একমাত্র উত্তর হবে, ঠিক আছে। তো এই জিনিসটাকে আমরা বিশেষত পিতা পুত্রের বয়সের ক্ষেত্রে আমরা এভাবে অপশান টেস্ট দিয়ে অনেক অঙ্ক করে থাকি, ঠিক আছে। তো এটা ইজি হবে আমাদের যদি আমরা অপশান টেস্ট দিয়ে করে থাকি, অপশান টেস্ট দিয়ে করে থাকি, ঠিক আছে। তাছাড়া এমনি অঙ্কটাও আমি অলরেডি করিয়ে দিয়েছি তোমাদের, ঠিক আছে, অঙ্কটা একটু দেখে নেবে, ভালো অঙ্ক, বেশ ভালো অঙ্ক, ল্যাঙ্গুয়েজটা এত সুন্দর করে দিয়েছে যে অনেকেরই মানে পরীক্ষার হিট অফ দ্য মোমেন্টে বুঝতে সমস্যা হয়েছে, তো অঙ্কটা একটু দেখে নেবে। চলো, এটা হয়ে গেল আমাদের পিতা পুত্রের অঙ্ক প্রথম। নেক্সট অঙ্ক আমাদের কি দিয়েছিল, নেক্সট আমাদের অঙ্ক দিয়েছিল ইফ যদি একটা সংখ্যার 5/9 অংশ ওই সংখ্যার হাফ অংশের চেয়ে, মানে ওই সংখ্যার অর্ধেকের চেয়ে 6 বেশি হয়ে থাকে, কোনো একটা সংখ্যার 5/9 অংশ তার হাফের থেকে কি হয়ে থাকে না 6 বেশি হয়ে থাকে, ঠিক আছে। তো 5/9 অংশ থেকে হাফ অংশ যদি আমি বিয়োগ করি তাহলে আমার আসে 18, 9 আর 2 এর লসাগু করলে 18, 10 - 9 দ্যাট ইজ 1/18 অংশ, মানে 1/18 অংশের ভ্যালু বলে দিয়েছে 6, 1/18 অংশের ভ্যালু বলে দিয়েছে আমার 6, তাহলে সংখ্যাটি নির্ণয় করো, সংখ্যাটি মানে হচ্ছে 1 অংশ হবে সংখ্যাটি, তাহলে সংখ্যাটির ভ্যালু হবে হচ্ছে 18 × 6, এটার ভ্যালু হবে হচ্ছে 108, এটার ভ্যালু হবে হচ্ছে 108, ঠিক আছে। আশা করি বোঝা গেছে, যদি না বুঝতে পারো তাহলে সংখ্যাটাকে এক্স ধরে নাও, ধরে নি সংখ্যাটা এক্স, ধরে নিলাম সংখ্যাটা এক্স, তাহলে সংখ্যাটার 5/9 অংশ, সংখ্যাটার 5/9 অংশ মানে 5x/9, ওই সংখ্যাটার হাফ অংশ, হাফ অংশ মানে x/2, তার থেকে 6 বেশি, তো এই দুটোর ডিফারেন্স হচ্ছে 6, এটাই হলো আমাদের ইকুয়েশন, এটাই হলো আমাদের ইকুয়েশন। তো ইকুয়েশন দিয়েও আমরা যদি সলভ করে থাকি এটা হয়ে যাবে 10x - 9x 6, দ্যাট ইজ x/18 হচ্ছে 6, আর x হচ্ছে আমাদের 108, মানে মধ্যে কথা এখানে আমরা এক্সটা লিখিনি, না লিখে জিনিসটাকে 1 ধরে নিয়ে করেছি, জিনিসটাকে 1 ধরে নিয়ে করেছি, তো আমরা 1 এর ভ্যালু বের করেছি 108, এই হলো আমার মূল সংখ্যাটার ভ্যালু, ঠিক আছে। এভাবে আমরা বেসিক অঙ্কগুলো ইজিলি করতে পারি, ক্লিয়ার। চলো নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্ক কি বলেছে, মেঘা একটা ব্যাগ তার ধার্য মূল্যের ওপর 18% ছাড় পাওয়ার পর 1271 টাকায় কিনেছে,
ঠিক আছে, তার ধার্য মূল্য মানে যেটা মার্ক করা রয়েছে, দ্যাট ইজ তার মার্কড প্রাইস। ঠিক আছে, তার মার্ক প্রাইস মানে যেটা প্রাইস ট্যাগে যে দামটা লেখা রয়েছে, প্রাইস ট্যাগের ওপরে যে দামটা লেখা রয়েছে, তার ওপরে কত পার্সেন্ট ছাড় দিয়েছে, না তার ওপরে ছাড় দিয়েছে 18%, তার ওপরে ছাড় দিয়েছে 18%। 18%কে যদি আমরা ফ্র্যাকশনে কনভার্ট করি সেটা হয় হচ্ছে 9/50। 18%কে যদি আমরা ফ্র্যাকশনে কনভার্ট করি তো আমাদের হয় হচ্ছে 9/50। মনে রাখবে আমাদের এই ফ্র্যাকশনে কনভার্সনগুলো, পূর্ণ সংখ্যা পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে কনভার্সন, এগুলো আমাদের খুব মানে নখদর্পণে থাকা প্রয়োজন, না হলে আমাদের প্রবলেম হতে পারে। ঠিক আছে, তো এটার মানেটা কি, 18% ছাড় দিয়েছে মানেটা কি, কোনো জিনিসের মার্কড প্রাইস, কোনো জিনিসের মার্কড প্রাইস যদি 50 টাকা হয়ে থাকে তাহলে তাতে ডিসকাউন্ট দিয়েছে 9 টাকা, তাহলে তাতে ডিসকাউন্ট দিয়েছে 9 টাকা, মানে সেলিং প্রাইস কত হয়েছে, 50 থেকে 9 যদি আমি বিয়োগ করি সেলিং প্রাইস হয়েছে আমার 41 টাকা। মধ্যে কথা হচ্ছে এটা, কোনো জিনিসের মার্ক প্রাইস মানে কোনো জিনিসের প্রাইস ট্যাগে যদি আমার 50 টাকা লেখা থাকে তাতে আমি ডিসকাউন্ট দিচ্ছি কত টাকা, না 9 টাকা, তাতে আমি ডিসকাউন্ট দিচ্ছি 9 টাকা। কি করে আসে এটা, 18% মানে 18/100, তো কাটাকাটি করলে আমার 9/50। ঠিক আছে, তার মানে 50 টাকা কোনো জিনিসের যদি ধার্য মূল্য হয়ে থাকে তার উপর আমি ছাড় দিই হচ্ছে 9 টাকা, তো আমার সেলিং প্রাইস হয় হচ্ছে 41 টাকা। সেলিং প্রাইস হয় হচ্ছে 41 টাকা, যেটা আমাকে কোশ্চেনে বলে দিয়েছে 1271 টাকা, যেটা আমাকে কোশ্চেনে বলে দিয়েছে 1271 টাকা। 41 1271, তো অবভিয়াসলি 41-এ 30 গুণ করলে হয় হচ্ছে 1230। 41-এ 30 গুণ করলে হয় 1230 প্লাস 41 মানে 1271, তার মানে এটা আছে হচ্ছে 31 গুণ, এটা আছে হচ্ছে 31 গুণ। তো অবভিয়াসলি এটা আছে হচ্ছে 31 গুণ, মানে সেলিং প্রাইস যদি 41 টাকা হয় তো আমার মার্ক প্রাইস মানে আমার ধার্য মূল্য হচ্ছে 50 টাকা, যেটা যেহেতু আমার সেলিং প্রাইসটা 1271, তো এটা এর 31 গুণ আছে, মার্ক প্রাইসটাও এর 31 গুণ হবে। কত হবে তাহলে 0 3 5 15 5, হাতে রইল 1, 3 5 15 আর 1 16, দ্যাট ইজ 1650 টাকা, দ্যাট ইজ 1650 টাকা। না ভুল করলাম, সরি ভুল করলাম, 1550। 5 1 কে 5, 3 5 15, 1550, সরি আমি ভুল লিখেছি, এটা না, এটা নয়, 1550 টাকা। ঠিক আছে, এটার উত্তর হবে হচ্ছে 1550 টাকা, 1550। 5 1 কে 5, 3 5 15। ঠিক আছে, তো এটা হবে হচ্ছে এর উত্তর 1550, এটা হবে হচ্ছে এর কারেক্ট অ্যান্সার, এটাই হবে হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো এভাবে আমরা মার্ক প্রাইস ডিসকাউন্ট থেকে আমরা ইজিলি সেলিং প্রাইস বের করতে পারি। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্কটা, নেক্সট এরটা কি বলেছে, দ্য অ্যাভারেজ অফ 5 রেজাল্ট ইজ 51। পাঁচটা সংখ্যার গড় বলে দিয়েছে 51। ঠিক আছে, এর মধ্যে প্রথম 4টের গড় হচ্ছে 50। 5টা সংখ্যা আছে, তাদের গড় হচ্ছে 51 হলো, এর ভেতরে প্রথম 4টে আছে, তার গড় হচ্ছে 50। তো অবভিয়াসলি ডেভিয়েশন কত, ডেভিয়েশন হচ্ছে -1। -1 কি করে পেলাম, না 50 - 51 করে, 50 - 51 করে আমি ডেভিয়েশন পেলাম -1। এটা হচ্ছে একটার জন্য ডেভিয়েশন, তো 4টের জন্য ডেভিয়েশন কত, 4 গুণ করে দেবো, তো -4 হচ্ছে ডেভিয়েশন, মানে 4টেতে আমি 4 কম নিয়েছি, তো অবভিয়াসলি 5 নম্বর যেটা আছে এটাতে আমাকে 4 এক্সট্রা নিতে হবে, 4 আমাকে যেটা আমার কম নিয়েছি সেটাকে আমাকে নিয়ে মেকআপ করতে হবে। ঠিক আছে, তো ফিফথ যেটা আছে ওর রেজাল্ট কত হবে, অ্যাভারেজ প্লাস আমার এই যে 4টা কম নিয়েছি সেই 4টে, দ্যাট ইজ 55 হবে হচ্ছে ফিফথের রেজাল্ট। 55 হবে হচ্ছে আমার ফিফথের রেজাল্টটা, পঞ্চম যে ফলটি আছে সেটা হবে হচ্ছে আমার 55, 55। ঠিক আছে, এছাড়াও আমরা কি করে করতে পারি, যে 5টা রেজাল্টের অ্যাভারেজ আছে 51, তো 5টা রেজাল্টের টোটাল হচ্ছে 255। 5 1 কে 5, 5 5 25, 255। এর ভেতরে প্রথম 4টের গড় হচ্ছে 50, তাহলে 4টের গড় হচ্ছে 50 মানে হচ্ছে 200, তাহলে পঞ্চম যেটা ফিফথ যেটা এটা হবে হচ্ছে আমার 55। একদম সোজা, যেভাবে তোমাদের সুবিধা মনে হয় সেভাবে করবে, ডেভিয়েশন দিয়ে করতে সুবিধা হলে ডেভিয়েশন দিয়ে করবে, এমনি নর্মাল গুণ করে করতে সুবিধা হলে মানে টোটাল বের করে করতে সুবিধা হলে এভাবে করবে। ঠিক আছে, জেনারেলি ডেভিয়েশনটা একটু জেনে রাখবে, একটু বুঝে ভালো করে দেখে রাখবে, তার কারণ হচ্ছে যদি এগুলো বড় অঙ্ক দিয়ে থাকে তখন ডেভিয়েশন দিয়ে সুবিধা হয়ে থাকে। ঠিক আছে, বড় ক্যালকুলেশনের ক্ষেত্রে, যদিও এটা তো ইজি ক্যালকুলেশনের অঙ্ক ছিল, তো এটার জন্য ডেভিয়েশন ছাড়া এমনি নর্মাল আমাদের সমষ্টি বের করে টোটাল বের করে করলেই আমাদের বেশি ইজি হয়। ঠিক আছে, চল নেক্সট, তারপর এটা গেল হচ্ছে আমাদের একটা অ্যাভারেজের অঙ্ক। নেক্সট কি বলে দিয়েছে,
একজন ফল বিক্রেতার কাছে শুরুতে কিছু আপেল ছিল, যাই হোক তার কাছে কিছু একটা আপেল ছিল, সে তার 40% বিক্রি করার পরে 300টা আপেল অবশিষ্ট আছে। ঠিক আছে, সে কি করেছে, সোল্ড করে দিয়েছে, বেচে দিয়েছে কত পার্সেন্ট না 40% বেচে দিয়েছে, 40% সে বেচে দিয়েছে, 40% বেচে দিয়েছে। তার মানে এখন তার কাছে কতটা পড়ে আছে, কতটা পড়ে আছে, পড়ে আছে মানে রিমেইনিং কতটা আছে, রিমেইনিং কতটা আছে, রিমেইনিং তার কাছে এখন আছে হচ্ছে, টোটাল হয় 100%, 100 থেকে 40 আমি যদি বিয়োগ করি তো তার কাছে এখন পড়ে আছে 60%, 60% পড়ে আছে। ঠিক আছে, এই 60%-এর ভ্যালু বলে দিয়েছে 300টা আপেল, এই যে বলে দিয়েছে তার কাছে এখন 300টা আপেল অবশিষ্ট আছে, তো 60%-এর ভ্যালু হচ্ছে 300, তার মানে কত গুণ, 5 গুণ। ঠিক আছে, শুরুতে তার কাছে কতগুলো আপেল ছিল, শুরুতে তার কাছে ছিল 100% আপেল, তো 100%-এর ভ্যালু কত হবে, এটারও 5 গুণ হবে, তার মানে 500টা আপেল। তো ইনিশিয়ালি তার কাছে কতগুলো না 500টা আপেল ছিল, ইনিশিয়ালি তার কাছে 500টা আপেল ছিল, ইনিশিয়ালি তার কাছে 500টা আপেল ছিল। কি বলেছে না সে 40% বিক্রি করে দিয়েছে, তো অবভিয়াসলি তার কাছে পড়ে আছে 100 - 40 60% আপেল, এই 60% আপেল তার কাছে পড়ে আছে, কোশ্চেনে বলে দিয়েছে তার কাছে 300টা আপেল পড়ে আছে, তো এই 60%-এর ভ্যালু হচ্ছে 300 সমান, দ্যাট ইজ 5 গুণ, তো অবভিয়াসলি 100%-এর ভ্যালুও 5 গুণ হবে, তো 100% ইন্টু 5 মানে 500টা আপেল তার কাছে ইনিশিয়ালি ছিল। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক, এটাও বেশ সোজা অঙ্ক এসেছিল। নেক্সট, এটা একটা ট্রিগোনোমেট্রির অঙ্ক, এটা একটা ট্রিগোনোমেট্রির অঙ্ক এবং বেশ সোজা অঙ্ক, একদম কঠিন অঙ্ক নয়। ঠিক আছে, এটাকে অনেকে দেখে ঘাবড়ে গিয়ে স্কিপ করে দিয়েছে, বাট এটা একদম সোজা অঙ্ক। ঠিক আছে, কি বলেছে, আমাকে বলে দিয়েছে এ হচ্ছে একটা সূক্ষ্মকোণ, এ হচ্ছে একটা সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ মানে যেটার ভ্যালু হয়ে থাকে 90 ডিগ্রির কম, যেটার ভ্যালু হয়ে থাকে 90 ডিগ্রির কম, এবং বলে দিয়েছে পি ট্যান এ ইজিক্যাল টু এন সেক এ। ঠিক আছে, তো আমরা লিখতে পারি ট্যান এ বাই সেক এ, এটা সমান সমান লিখতে পারি এন বাই পি, এন বাই পি লিখতে পারি। ট্যান এ সমান সমান আমরা জানি সাইন এ বাই কস এ, আর সেক এ সমান সমান আমরা জানি 1 বাই কস এ, তো 1 বাই কস এ, কস এটা উপরে চলে যাবে, দিয়ে হয়ে যাবে কস এ খালি, কস এ বাই 1, তো এন বাই পি, কারণ সেক এটা নিচে ছিল, এই যে আমরা জানি 1 বাই সেক এ সমান সমান কস এ, তো সেটাই লিখে দিয়েছি 1 বাই সেক এ, যে এটা 1 বাই সেক এ আছে সেটা কস এ হয়ে গেছে, তো এই কস এ কেটে যাবে, দিয়ে ফাইনালি আমার দাঁড়াবে সাইন এ ইজিক্যাল টু এন বাই পি, সাইন এ সমান সমান আমি পেয়ে গেলাম এন বাই পি। খুব ভালো কথা, এবার এটাতে আসি, আমাকে এটার ভ্যালু বের করতে বলেছে, কিসের ভ্যালু না পি স্কোয়ার মাইনাস এন স্কোয়ার বাই পি এন, এটাতে আমি লিখতে পারি পি স্কোয়ার মাইনাস এন স্কোয়ারকে লিখতে পারি পি প্লাস এন ইন্টু পি মাইনাস এন বাই পি এন। খুব ভালো কথা, পি স্কোয়ার মাইনাস এন স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা আমরা লিখতে পারি, আর পি এনটা যেমন ছিল তেমনই আছে। এবার এটাকে আমি এই পুরোটাকে পি দিয়ে ভাগ করতে পারি, মানে পি প্লাস এন বাই পি, এটাকে আমি পি দিয়ে ভাগ করলাম, আর পি মাইনাস এন বাই এন, যেটা আমার বাকি পড়ে থাকলো, মানে একটাকে পি দিয়ে ভাগ করলাম, একটাকে এন দিয়ে ভাগ করলাম, এমন কোনো ব্যাপার নেই যে এটাকেই পি দিয়ে ভাগ করতে হবে, এটাকেও তুমি এন দিয়ে ভাগ করলেও সেই একই উত্তরই আসবে, কোনো সমস্যার কিছু নেই। ঠিক আছে, তো এবার কি হবে, পি ভাগ পি মানে 1 প্লাস এন বাই পি, পি বাই এন মাইনাস 1, 1 প্লাস এন বাই পি মানে আমরা জানি সাইন এ, 1 প্লাস সাইন এ হলো, ইন্টু পি বাই এন মানে 1 বাই সাইন এ, পি বাই এ মানে 1 বাই সাইন এ, 1 বাই সাইন এ, তো এটা আমি লিখতে পারি 1 বাই সাইন এ মাইনাস 1, তো এটাকে আমি লিখতে পারি 1 প্লাস সাইন এ যেমন ছিল তেমনই আছে, ইন্টু 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই সাইন এ, এটাকে জাস্ট লসাগু করে দিয়েছি, আর কিছুই করিনি। তো 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ, এটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই সাইন এ, তো এটাকে আমরা লিখতে পারি কি না কস স্কোয়ার এ বাই সাইন এ। কেন লিখতে পারি এটাকে কস স্কোয়ার এ, কারণ আমরা জানি সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান সমান 1, তো কস স্কোয়ার এ সমান সমান আমি লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার এ, এটা আমি লিখতে পারি ইজিলি। ঠিক আছে, হলো, তো কস এ বাই সাইন এ, কস এ বাই সাইন এ, এটা হয়ে যাবে আমার কি না কট এ, ইন্টু আমার এক্সট্রা কস এ আছে, তো ইন্টু কস এ, তো এটা হবে আমার উত্তর।
দুটো কস এ আছে না, এর ভেতরে কস স্কোয়ার এ মানে কস এ ইন্টু কস এ, তো কস এ বাই সাইন এ হয়ে গেল একটা কট এ, আর একটা কস এ এক্সট্রা ছিল তো সেই কস এ, তো কট এ ইন্টু কস এ হবে হচ্ছে এর সঠিক উত্তর। এটাও বেশ একটা ভালো কোশ্চেন, এটাও বেশ একটা ভালো কোশ্চেন, যেগুলো আমাদের পরীক্ষাতে এসছে। এটাও অনেকে স্কিপ করে এসছে, এটাও এগুলোও অনেকে স্কিপ করে এসছে। বেশ সোজা অঙ্ক, বেশ সোজা অঙ্ক এগুলো, এবার আসলে তোমাদের অবশ্যই করতে হবে। ঠিক আছে, চলো নেক্সট, তারপরেরটা কি বলেছে, এটা একটা চক্রবৃদ্ধি সুদের অঙ্ক। জসপ্রীত 58,550 টাকা 20% বার্ষিক চক্রবৃদ্ধি হারে জমা করলে 2 বছর পরে জসপ্রীতের মোট কত টাকা পাবে। ঠিক আছে, তো রেট অফ ইন্টারেস্ট বলে দিয়েছে 20%। ঠিক আছে, 20% মানে 1/5, 1/5, খুব ভালো কথা, 20% মানে 1/5। তো জসপ্রীত রেখেছে 58,550 টাকা, জসপ্রীত রেখেছে 58,550 টাকা, মানে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 1/5। তো 1/5 হচ্ছে মানে 5 টাকাটা 1 বছর পরে 1 টাকা সুদ এনে দিচ্ছে। তো 5 টাকাটা 1 বছর পরে কত টাকা হয়ে যাচ্ছে, 6 টাকা হয়ে যাচ্ছে। 5 টাকা এটা যদি আমার প্রিন্সিপাল হয়ে থাকে, ইন্টারেস্ট হচ্ছে আমার 6 টাকা, তার মানে আমার অ্যামাউন্ট, এই ইন্টারেস্ট হচ্ছে আমার 1 টাকা, সরি ইন্টারেস্ট হচ্ছে আমার 1 টাকা, তো অ্যামাউন্ট আমার কত হয়ে যাবে, 6 টাকা। তো এটাই 2 বছর পরে গিয়ে কি হবে, প্রথম বছরে 6/5 গুণ হবে, তারপরের বছরও আবার 6/5 গুণ হবে, জিনিসটা এরমই হবে। ঠিক আছে, দ্যাট ইজ 6/5 স্কোয়ার, মধ্যে মধ্যে করলে 6/5 স্কোয়ার। তো 58,550 ইন্টু 36/25, এবার এটাকে 25 দিয়ে কাটো, 25 দুগুণে 50, থাকলো 85, 3 25 75, থাকলো 10 মানে 105, 4 25 100, তাহলে হচ্ছে 50, 25 দুগুণে 50। ঠিক আছে, তো এটা হচ্ছে 2342 ইন্টু 36, 2342 ইন্টু 36। তো শেষে ইউনিট ডিজিট হবে হচ্ছে 6 ইন্টু 2 করলে 12, মানে হচ্ছে শেষে 2 থাকবে, তো অপশানে আমি একটাই দেখতে পাচ্ছি, তো এটাই হবে হচ্ছে আমার উত্তর, এটাই হবে হচ্ছে আমার উত্তর। আমার গুণ করারও দরকার নেই, 84,312, 84,312 হবে হচ্ছে আমার উত্তর, 84,312 হবে হচ্ছে আমার উত্তর। ঠিক আছে, চলো এটাও বেশ সোজা অঙ্ক, এটা এমন কিছু কঠিন অঙ্ক নয়, এটা আমাদের সিম্পল অঙ্ক। বা আমরা কি করতে পারি, আমরা কি করতে পারি, আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টের অ্যামাউন্টের যে সূত্র আছে সেটা দিয়েও আমরা বের করতে পারি, দ্যাট ইজ পি ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n, বা টি যাই লেখো। প্রিন্সিপাল কত বলে দিয়েছে, 58,550, 1 প্লাস রেট অফ ইন্টারেস্ট 20/100, n হচ্ছে টাইম বা টি হচ্ছে টাইম, তো স্কোয়ার হয়ে যাবে 2 বছর। তো 58,550 ইন্টু এটা হচ্ছে 5 হয়ে যাবে, 1 প্লাস 1/5 মানে হচ্ছে 6/5 স্কোয়ার, 6/5 স্কোয়ার মানে হচ্ছে 58,550 ইন্টু 36/25, দেখো সেটাই এসছে ইন্টু 36/25। তো এটা করলেও আমি পাবো ওই 84,312। যেভাবে তোমাদের সুবিধা হয় তোমরা সূত্র মুখস্থ করে করতে পারো, বা এমনি এভাবেও করতে পারো, প্লেন সিম্পল আমাদের যেটা ইয়ের প্রসেসে হয়ে থাকে, রেশিওর হিসাবে হয়ে থাকে, তুমি সেভাবেও করতে পারো। ঠিক আছে, যেটা তোমাদের সুবিধা হবে সেভাবে তোমরা পরীক্ষায় করবে, সিম্পল। চলো এটাও বেশ সোজা অঙ্ক ছিল। চলো তারপরেরটা, নেক্সট কি বলেছে, দ্য এরিয়া অফ আ রেগুলার পলিগন, কোনো একটা সুষম বহুভুজ, সুষম বহুভুজ মানে তার সমস্ত বাহুগুলো সমান। ঠিক আছে, তার সমস্ত বাহুগুলো সমান, প্রতিটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার করে, খুব ভালো কথা, প্রতিটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার করে। এরকম ধরো একটা সুষম বাহুভুজ আছে, বহুভুজ আছে, প্রতিটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার করে। এখানে আমি যাই হোক 6টাই এঁকেছি, আমি জানি না কতগুলো, তো যাই হোক প্রতিটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার করে, এটাও 8, এটাও 8, এটাও 8, সবগুলোই হচ্ছে 8, খুব ভালো কথা। ঠিক আছে, এবং এর ক্ষেত্রফল হচ্ছে 112 সেন্টিমিটার স্কোয়ার, এর যে এরিয়া সেটা বলে দিয়েছে 112 সেন্টিমিটার স্কোয়ার, খুব ভালো কথা। যদি বহুভুজের কেন্দ্র থেকে কোনো বাহুর ওপর অঙ্কিত লম্বের দূরত্ব 7 সেন্টিমিটার হয়, এই হচ্ছে কেন্দ্র থেকে এর ওপর আমি যে লম্বটা টেনেছি সেটা যদি 7 সেন্টিমিটার হয়। ঠিক আছে, খুব ভালো কথা। এবার আমরা কি করব, আমরা জানি সেন্টার থেকে যদি আমরা এই ভার্টিসেস গুলোকে জয়েন করি, এগুলো কি করবে, এক একটা ট্রাইঅ্যাঙ্গেল ফর্ম করবে, এগুলো কি করবে না, এক একটা ট্রাইঅ্যাঙ্গেল ফর্ম করবে। তো এখানে যতগুলো ট্রাইঅ্যাঙ্গেল হয় মনে রাখবে ততগুলো বাহু হয়, যেমন এখানে আমি 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, 1 2 3 4 5 6, তো 6টা আমি দেখতে পাচ্ছি, তো আমার এটা ষড়ভুজ, মানে 6খানা ট্রাইঅ্যাঙ্গেল তৈরি হয়েছে, 6টা ট্রাইঅ্যাঙ্গেল তৈরি হয়েছে। ঠিক আছে, এবার 6টা ট্রাইঅ্যাঙ্গেলেরই প্রত্যেকেরই কি হয়েছে, বেস হচ্ছে 8 সেন্টিমিটার, হাইট হচ্ছে 7 সেন্টিমিটার। তো ট্রাইঅ্যাঙ্গেলের এরিয়া আমরা বের করতে জানি,
ট্রাইঅ্যাঙ্গেলের এরিয়া আমরা বের করতে জানি। ট্রায়াঙ্গেলের এরিয়া কত হবে? তার মানে এই একটা ট্রায়াঙ্গেলের এরিয়া কত হবে? একটা ট্রায়াঙ্গেলের এরিয়া হবে হাফ ইন্টু বেস ইন্টু হাইট, এটা আমরা জানি। ত্রিভুজের এরিয়ার সূত্র হাফ ইন্টু বেস ইন্টু হাইট, বেস হচ্ছে 8, হাইট হচ্ছে 7, এত সেন্টিমিটার স্কোয়ার, তার মানে হচ্ছে 4 7 28 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, তো এই একটা ট্রায়াঙ্গেলের এরিয়া হচ্ছে 4 7 28, তাই সবগুলো ট্রায়াঙ্গেলের এরিয়াই, প্রত্যেকটা ট্রায়াঙ্গেলের এরিয়াই হচ্ছে 28 সেন্টিমিটার স্কোয়ার। তার মানে এরকম কতগুলো ট্রায়াঙ্গেল আছে, কারণ টোটাল এরিয়া আমাকে দিয়ে দিচ্ছে 112, তাহলে এরকম নাম্বার অফ ট্রায়াঙ্গেল কতগুলো ট্রায়াঙ্গেল আছে না 112 ভাগ 28, তার মানে হচ্ছে 4টে, তার মানে হচ্ছে 4টে ট্রায়াঙ্গেল আছে। তো 4টে ট্রায়াঙ্গেল থাকা মানে এটা অ্যাকচুয়ালি একটা চতুর্ভুজ, এরকম, এটা 8, এটা 8, এটা 8, এটা 8, এই হাইটটা হচ্ছে 7। ঠিক আছে, তো এরকম 4টে ত্রিভুজ তৈরি হচ্ছে। তো এক্ষেত্রে এই বহুভুজের বাহুর সংখ্যা হচ্ছে 4টে, এক্ষেত্রে বহুভুজের বাহুর সংখ্যা হচ্ছে 4টে। ঠিক আছে, এটাও বেশ একটা সোজা অঙ্ক, কিন্তু এটাও অনেকে স্কিপ করেছে, ভেবেছে পলিগনের বেসিক যে সূত্র সেটা লাগানোর চেষ্টা করেছে, যে পলিগনের আমাদের সেই এক্সটার্নাল অ্যাঙ্গেল থেকে যে এরিয়ার সূত্র বের করার যে জিনিসগুলো, বা কতগুলো নাম্বার অফ সাইডস আছে সেটা বের করার সূত্র, সেগুলো ইউজ করার চেষ্টা করেছে অনেকে, বাট এটা অ্যাকচুয়ালি সেই জিনিসের অঙ্ক নয়। ঠিক আছে, নেক্সট কি বলেছে? নেক্সট এই অঙ্কটাও বেশ ভালো অঙ্ক দিয়েছে। ঠিক আছে, কি দিয়েছে? ইন আ হসপিটাল, কোনো একটা হসপিটালে ডাক্তার এবং নার্সের সংখ্যার অনুপাত ছিল 1:3, তাহলে ডক্টর আর নার্সের অনুপাত ছিল 1:3। খুব ভালো কথা। 12 জন নতুন ডাক্তার যোগ দিয়েছে এবং 24 জন নার্স চাকরি ছেড়ে চলে গেছে। ঠিক আছে, এরপরে অনুপাতটা কি হয়েছে? 3:4। এরপরে অনুপাতটা হচ্ছে আমার কি না 3:4। এরপরে আমার অনুপাতটা হচ্ছে না 3:4। ঠিক আছে, এরপরে আমার অনুপাতটা দাঁড়িয়েছে হচ্ছে 3:4। খুব ভালো কথা। এবার এটুকুই আমরা সলভ করতে পারি। আচ্ছা, তারপরের অঙ্কটুকু দেখে নি, কি বলেছে? এরপর আরো কে জন নার্স জয়েন করেছে, চাকরি ছেড়ে দিয়েছে। আচ্ছা, জয়েন করেনি, চাকরি ছেড়ে দিয়েছে। এরপরে আরো কে জন নার্স চাকরি ছেড়ে দিয়েছে, দিলে ডাক্তার এবং নার্সের অনুপাত হয় 1:1। এরপরে অনুপাতটা হয়ে গেছে 1:1। খুব ভালো কথা। তাহলে কে এর মান নির্ণয় করো, এই কে এর মান আমাকে বের করতে বলেছে। খুব ভালো কথা। এটাকে আমরা ইজিলি করতে পারি, এটাকে আমরা অনেকভাবেই করতে পারি। ঠিক আছে, তো সবার প্রথমে আমাদের বেসিক যে শর্টকাট নিয়ম সেভাবে আমরা করে দেখতে পারি। ঠিক আছে, তো এটাকে যদি আমাকে সলভ করতে হয়, যে এটাতে ইনিশিয়ালি কোনটাতে কতজন ছিল সেটা আমাকে যদি করতে হয়, সেটা আমরা দুভাবে করতে পারি। প্রথমে আমরা শর্টকাট মেথডে করি, দ্যাট ইজ ক্রস মাল্টিপ্লিকেশন করে, দ্যাট ইজ 3 3 9 আর 4 1 4। ঠিক আছে, তো 9 - 4 সেটার ভ্যালু হচ্ছে 5। ঠিক আছে, সেটা কার সাথে সমান হবে? সেটা সমান হবে হচ্ছে 4 12 48, 4 12 48, 4 12 48 মাইনাস 3 24 72, -72, কারণ এক্ষেত্রে এই যে মাইনাস আছে, তো 3 24 72। ঠিক আছে, -72, তার মানে হচ্ছে 5-এর ভ্যালু হচ্ছে 48 প্লাস 72, তার মানে 5-এর ভ্যালু হচ্ছে 8 2 10 0, 7 1 8 8 4 12, তার মানে হচ্ছে 1-এর ভ্যালু হচ্ছে 24, তার মানে এই যে ভ্যালুটা আছে এটা হচ্ছে 24। ঠিক আছে, তো ইনিশিয়ালি ডাক্তার ছিল 24 জন। এখন ইনিশিয়ালি নার্স ছিল কতজন? 3 24 72 জন। ইনিশিয়ালি নার্স ছিল 72 জন। ঠিক আছে, খুব ভালো কথা। এবার ডাক্তার 12 জন অ্যাড হয়েছে, তার মানে 24 আর 12, এটা দাঁড়িয়েছে হচ্ছে আমার 36 জন, আর 72 থেকে আমার কি হয়ে গেছে না 24 জন চলে গেছে, তো এটা দাঁড়িয়েছে আমার 48 জন। ঠিক আছে, এটা দাঁড়িয়েছে আমার 48 জন। ঠিক আছে, তো 3:4 রেশিওতেই আছে, 12 12 কেটে যাচ্ছে, 3:4 রেশিওতেই আমার আছে। ঠিক আছে, এবার আমাকে বলেছে কে এর ভ্যালু বের করতে, যে কতজন নার্স বেরিয়ে গেলে এই দুটো সমান হবে। দেখো 36 যা ছিল তাই আছে, তার মানে এই 1-এর ভ্যালু হচ্ছে 36, তো এই 1-এর ভ্যালুও হয়ে যাবে 36। তো আগে 48 ছিল, এখন 36, তো কে মানে অ্যাকচুয়ালি 12 জন বেরিয়ে গেছে। তো কে এর মান হবে হচ্ছে এক্ষেত্রে 12 জন। ঠিক আছে, তোমরা এভাবে করতে পারো, অথবা কিভাবে করতে পারো, এক তো হচ্ছে এই ক্রস মাল্টিপ্লিকেশনের থ্রু দিয়ে। এবার ক্রস মাল্টিপ্লিকেশন যদি কারোর জানা না থেকে থাকে, সে এমনি নর্মাল সিম্পল ইকুয়েশন করে নেবে, যে প্রথমে ডাক্তার আর নার্সের রেশিও হচ্ছে 1:3,
তার মানে ডাক্তার যদি থাকে এক্স জন, নার্স আছে হচ্ছে 3x জন। এটা তো আমরা বুঝতেই পারছি, ডাক্তার আছে এক্স জন, নার্স আছে 3x জন। এক্স জন ডাক্তার আছে, তার সাথে 12 জন ডাক্তার যোগ দিয়েছে, ডিভাইডেড বাই নার্স আছে 3x জন, এর থেকে 24 জন নার্স চলে গেছে। এখন আমার রেশিও দাঁড়িয়েছে 3:4। খুব ভালো কথা। তো এবার এই দুটোকে ক্রস মাল্টিপ্লাই করো, কত আসবে 4x প্লাস 4 বারং 48, 3 3 9x মাইনাস 72। তো এটাকে যদি আমি এক্স গুলোকে সব একদিকে নিয়ে নিই, তো এটা আসবে হচ্ছে আমার 5x, আর এটা এদিকে চলে গেলে প্লাস হয়ে যাবে 120। তার মানে হচ্ছে এক্স এর ভ্যালু হচ্ছে কত না আমার 24, এক্স এর ভ্যালু হচ্ছে 24, মানে ডাক্তারের সংখ্যা এগেইন আমার দাঁড়িয়ে গেল 24, আর এটা হবে হচ্ছে 72। ঠিক আছে, তো ইনিশিয়াল ডাক্তারের সংখ্যা হচ্ছে 24, নার্স হচ্ছে 72। এগেইন মানে ডাক্তার আর নার্সের যদি আমি রেশিও বার করি, এটা হচ্ছে 24 আর 72, এর সাথে 12 জন অ্যাড হয়েছে, তো এটা হয়ে গেছে 36, এর থেকে 24 জন বেরিয়ে গেছে, এটা হয়ে গেছে 48। এবার এই রেশিওটা 1:1 হয়েছে, তো 1 মানে হচ্ছে এটা আছে সেই 36ই, কারণ এটার থেকে তো চেঞ্জ হয়নি, এটার থেকে কমেছে, তার মানে 12 জন যদি কমে তবেই এটা গিয়ে কত দাঁড়াবে না 36 দাঁড়াবে। তো এই যে কে এর ভ্যালু যেটা আছে, যেটা হচ্ছে কে এর ভ্যালু আছে, কে এর ভ্যালু হচ্ছে 12, এর ভ্যালু হচ্ছে 12। তো এভাবেও তুমি করতে পারো, যেভাবে তোমাদের সুবিধা মনে হবে সেভাবে করবে। 1 নম্বর ক্রস মাল্টিপ্লিকেশন দিয়ে আমরা করতে পারি, ঠিক আছে, বাট অনেকে ক্রস মাল্টিপ্লিকেশনটা ইউজ করে না, সেক্ষেত্রে আমরা এরকম বেসিক এক্স ধরে করে নেবো, বেসিক এক্স ধরে করে নেবো, এটাতেও কোনো সমস্যার কিছু নেই। ঠিক আছে, যেভাবে তোমাদের সুবিধা মনে হবে সেভাবে তোমরা করবে। চলো নেক্সট অঙ্কটা কি বলেছে। নেক্সট অঙ্কটা বলেছে দ্য এরিয়া অফ 3 অ্যাডজাসেন্ট ফেসেস। একটা আয়তঘনর 3টে সংলগ্ন তলের ক্ষেত্রফল, 3টে সংলগ্ন মানে পাশাপাশি তলের ক্ষেত্রফল। আয়তঘন কিরকম দেখতে হয়, ধরো এটা হচ্ছে আমাদের একটা আয়তঘন, মানে ধরো দেশলাইয়ের বাক্স, এটা হচ্ছে আমাদের একটা আয়তঘন, তো 3টে সংলগ্ন সারফেস, 3টে সংলগ্ন ফেস, 3টে অ্যাডজাসেন্ট ফেস, পাশাপাশি ফেস। যেমন ধরো এটা 1 নম্বর ফেস, এটা 2 নম্বর ফেস, এটা 3 নম্বর ফেস, এটা পাশাপাশি ফেস। এই 3টে ফেসের এরিয়া আমাকে দিয়ে দিয়েছে, আমাকে কি বলেছে না ভলিউম বের করতে, এই কিউবয়েডের, এই যে কিউবয়েড আছে, এই আয়তঘনটা আছে, তার ভলিউম বের করতে। আমরা জানি কি ভলিউম সমান সমান কি হয়ে থাকে, যদি আমার এরকম পাশাপাশি 3টে এরিয়া দেওয়া থাকে, পাশাপাশি 3টে সারফেসের এরিয়া দেওয়া থাকে, তার আন্ডার রুট হয়ে থাকে। ঠিক আছে, দ্যাট ইজ এরিয়া 1 ইন্টু এরিয়া 2 ইন্টু এরিয়া। ঠিক আছে, এটা সূত্র আছে, ঠিক আছে, এটা তোমাদের একটু জানতে লাগবে। ঠিক আছে, এক কাজ করি, আমি দেখিয়ে দিই এই সূত্রটা কি করে আসে, আমি একটু দেখিয়ে দিই। চলো এখানে ছোট্ট করে একটু দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, যদি কেউ না জেনে থাকো তার সেটা জানা হয়ে যাবে। ঠিক আছে, এটা হলো আমাদের সেই আয়ত ঘনটা রয়েছে। এবার এর লেন্থ ধরো আছে এক্স, এর লেন্থ আছে এক্স, এর উইডথ আছে ওয়াই, আর এর যে হাইটটা আছে, এর হাইটটা আছে ধরো জেড, তো অবভিয়াসলি এই যে উপরের সারফেসটা, এর এরিয়া হবে এক্স ওয়াই, এই সাইডের যে সারফেসটা, এটার এরিয়া হবে হচ্ছে ওয়াই জেড, ঠিক আছে, আর এর সংলগ্ন আরেকটা সারফেস আছে, সেটা হচ্ছে এটার এরিয়া হবে হচ্ছে এক্স জেড, এই হচ্ছে তিনটের এরিয়া, এই হচ্ছে 3টে অ্যাডজাসেন্ট সারফেসের এরিয়া। এবার এই 3টে অ্যাডজাসেন্ট সারফেস, একটা হচ্ছে ধরো আমার A1, সেটা হচ্ছে এক্স ওয়াই, একটা হচ্ছে A2, সেটা হচ্ছে এক্স জেড, একটা হচ্ছে A3, এটা হচ্ছে ওয়াই জেড। ঠিক আছে, এই তিনটেকে যদি আমরা গুণ করি, আমরা কি পাবো, A1 ইন্টু A2 ইন্টু A3, এটা করলে আমরা কি পাবো, এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স, দ্যাট ইজ আমরা পাবো হচ্ছে এক্স ওয়াই জেড তার হোল স্কোয়ার। হ্যাঁ কি না, দুটো এক্স আছে, দুটো ওয়াই আছে, দুটো জেড আছে। ঠিক আছে, তো অবভিয়াসলি এখান থেকে আমরা কি পাবো, এক্স ওয়াই জেড, আবার এই যে আয়ত ঘনটা আছে, এই আয়তঘনের ভলিউম কত, এই আয়তঘনের ভলিউম হয়ে থাকে এক্স ওয়াই জেড, তার বেস, তার যে বেস এরিয়া ইন্টু হাইট, তার বেস এরিয়া কত, এক্স ওয়াই ইন্টু হাইট, মানে এক্স ওয়াই জেড, এটা হচ্ছে তার আয়তঘন। তো A1
A2 A3 এর ভ্যালুটা হয় হচ্ছে এর যে ভলিউম তার স্কোয়ার, তার মানে এর ভলিউম হয় হচ্ছে √অফ A1 A2 A3, √অফ A1 A2 A3। ঠিক আছে, এটা হয় হচ্ছে এর ভলিউম, এটা হয় হচ্ছে এর ভলিউম, যেটা হচ্ছে আমি এই যে এখানে লিখে দিয়েছি। ঠিক আছে, এটা একটু মুখস্থ রাখবে যে অ্যাডজাসেন্ট যদি তিনটে ফেসের আমাদের এরিয়া দিয়ে দেয় তো তার ভলিউম হবে হচ্ছে সেই তিনটে ফেসের অ্যাডজাসেন্ট এরিয়ার গুণফল তার আন্ডার রুট, গুণফলের আন্ডার রুট। ঠিক আছে, যেটা আমরা এখানে করে দেখলাম। ঠিক আছে, এটা একটু মাথায় রেখে দেবে। চলো, তো এবার আমাকে কি বের করতে বলেছে, আয়তঘনের আয়তন বা ভলিউম বের করতে বলেছে। তো ভলিউমটা কি হবে, ভলিউমটা হবে হচ্ছে √অফ 216 114 ইন্টু 19। ভালো কথা, 216কে আমি লিখতে পারি 36 ইন্টু 6, 114কে আমি লিখতে পারি 6 ইন্টু 19 আর হচ্ছে 19। ঠিক আছে, তো 36-এর আন্ডার রুট করলে 6 পেয়ে গেলাম, 6 ইন্টু 6-এর আন্ডার রুট করলে আবার একটা 6 পেয়ে গেলাম, আর 19 ইন্টু 19-এর আন্ডার রুট করলে একটা 19 পেয়ে গেলাম। ঠিক আছে, তো 6 6 36, শেষে থাকলো 6, 6 নং 54, তো শেষে থাকবে 4। তো এটা হবে উত্তর, 684 হবে। এটা হবে হচ্ছে আমার উত্তর, 684 হবে হচ্ছে আমার উত্তর, 684 হবে হচ্ছে আমার উত্তর। আশা করি বোঝাতে পেরেছি। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি তোমাদের। এই জিনিসগুলো একটু মাথায় রেখে দেবে। ঠিক আছে, এগুলো হচ্ছে, এটা হচ্ছে যে কোনো আয়ত ঘনর ক্ষেত্রে হয়ে থাকে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট, এবং এটা পরীক্ষায় খুব কমনলি আসে যে তিনটে তার অ্যাডজাসেন্ট ফেসের এরিয়া দিয়ে দেয়। ঠিক আছে, দিয়ে বলে তার ভলিউম বের করতে, অথবা দুটো অ্যাডজাসেন্ট ফেস দিয়ে দেয়, ভলিউম দিয়ে দেয়, বলে আর একটা ফেসের এরিয়া বের করো। ঠিক আছে, তখন আমরা সেম এইভাবে করতে পারি। এই যে ফর্মুলাটা আছে এটাকে একটু মাথায় রেখে দেবে। এটা আমি এই সাইডে প্রুফ করে দেখিয়ে দিয়েছি যেটা অ্যাকচুয়ালি হয় কি করে, এদিকে আমরা প্রুফ করে দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, চলো এটা একটু মাথায় রেখে দেবে। চলো নেক্সট কোশ্চেন, এটা গেল হচ্ছে আমাদের 10 নম্বর কোশ্চেন। দেখতেই পাচ্ছ যথেষ্ট ভালো ভালো কোশ্চেন এসছে আমাদের পরীক্ষায়। নেক্সট, এটাও বেশ সোজা কোশ্চেন, এটা একদমই মুখে মুখে হয়ে যাবে। এবার 3টে নাম্বারের গড় হচ্ছে 20, 3টে নাম্বারের গড় হচ্ছে 20। এর ভেতর দুটো নাম্বার, একটা হচ্ছে 16 আর 24। এর ভেতর দুটো নাম্বার, 3টের মধ্যে দুটো নাম্বারের হচ্ছে একটা হচ্ছে 16 আর 24। তো এই দুটো যোগ করলেই আমি পাই হচ্ছে অলরেডি 40। এই দুটো যোগ করলে আমি পেয়ে যাই হচ্ছে 40, মানে দুটো নম্বরের টোটাল হচ্ছে 40। তার মানে তৃতীয় নম্বরটা হবে হচ্ছে অবভিয়াসলি 20, তৃতীয় নম্বরটা হবে হচ্ছে আমার অবভিয়াসলি 20, তৃতীয় নম্বরটা হবে হচ্ছে আমার অবভিয়াসলি 20, কারণ তিনটে সংখ্যার গড় হচ্ছে 20, তো অবভিয়াসলি টোটাল হচ্ছে 60। তো 60 থেকে আমি যদি 40 বিয়োগ করি তো অবভিয়াসলি তৃতীয় সংখ্যাটা আমি পেয়ে যাবো 20। এটা বেশ একটা সোজা কোশ্চেন, এটা একদমই পাতি কোশ্চেন দিয়েছিল। ঠিক আছে, নেক্সট কি বলেছেন, দুজন প্লাম্বার আছে, দুজন প্লাম্বার আছে, দুজন প্লাম্বার আছে, দুজন প্লাম্বার আছে। কি বলেছে, এক্স এবং ওয়াই তাদের নিয়োগকর্তা প্রতিদিন মোট 770 টাকা করে প্রদান করে। ঠিক আছে, দুজন প্লাম্বারকে মোট প্রতিদিন তাদের ওয়েজ হিসাবে 770 টাকা করে দেয় তাদের যে নিয়োগকর্তা আছে, তাদের যে এমপ্লয়ার আছে। ঠিক আছে, যদি এক্স কে ওয়াই এর প্রাপ্ত টাকার 140% প্রদান করা হয়, মানে এক্স কে ওয়াই এর প্রাপ্ত টাকার 140% প্রদান করে, মানে ওয়াই কে যদি 100 টাকা দেয় এক্স কে দেয় 140 টাকা। এটাই বলেছে, এক্স কে যদি ওয়াই এর প্রাপ্ত টাকার 140% প্রদান করে। ঠিক আছে, তো ওয়াই কে যদি 100 টাকা দেয় এক্স কে দেবে 140 টাকা। তো রেশিওটা আমার কি দাঁড়াবে, 7:5, রেশিওটা দাঁড়াবে হচ্ছে আমার 7:5। তাহলে ওয়াই প্রতিদিন কত টাকা করে পায়, এটাই আমার চেয়েছে। তাহলে ওয়াই প্রতিদিন কত টাকা করে পায়, দেখো টোটাল হচ্ছে কত, 7 আর 5। টোটাল যে এমপ্লয়ার যে খরচটা করছে সেটা হচ্ছে 7 আর 5 12 টাকা, সেই 12 টাকার ভ্যালু হচ্ছে 770 টাকা, সেই 12 টাকার ভ্যালু হচ্ছে না কত, আমার 770 টাকা। এবার কি বলেছে, ওয়াই প্রতিদিন কত টাকা করে পায়, ওয়াই কত করে পাচ্ছে 5 টাকা। তো 12-র ভ্যালু 770 হলে 5-এর ভ্যালু কত, এটাই চেয়েছে, মানে 770 ইন্টু 5/12। 12 দিয়ে যদি আমি এটাকে কাটি, 6 × 72, 72 থাকলো 5 মানে 50, 4 × 68, 4 × 68 20, মানে 12 1 কে 12, আর হচ্ছে 80, এগেন 7 × 72। ঠিক আছে, এটা যাই হোক, এই 6 × 72, 7 বার 6 × 72। ঠিক আছে, তো এটাই থাকলো। তো 5 × 80 মানে 0.8, আর হচ্ছে 64 মানে হচ্ছে 320, মানে 320.8। তো এখানে আমি দেখতে পাচ্ছি 320.83 আছে হচ্ছে আমার অপশন, তো এ হচ্ছে আমার সঠিক উত্তর, 320.83 হবে হচ্ছে আমার সঠিক উত্তর। ঠিক আছে, এটাও বেশ সোজা অঙ্ক, এটাও বেশ সোজা অঙ্ক। ঠিক আছে, কি বলেছে না, যে এমপ্লয়ার আছে সে টোটাল দেয় হচ্ছে 770 টাকা,
এক্স কে ওয়াই এর প্রাপ্ত টাকার 140% প্রদান করা হয়, তো ওয়াই কে 100 টাকা দিলে এক্স কে দেওয়া হয় 140 টাকা। তো এদের রেশিও দাঁড়ায় 7:5, 20 দিয়ে যদি আমি কাটাকাটি করি 7:5 রেশিও দাঁড়ায়। তো টোটাল দেওয়া হয় 7 আর 5 12 টাকা। এই 12 টাকার ভ্যালুই হচ্ছে 770 টাকা। এই 12 টাকার ভ্যালুই হচ্ছে কিনা 770 টাকা। তো আমাকে বলেছে ওয়াই কে প্রতিদিন কত করে দেওয়া হয়, ওয়াই কে দেওয়া হয় 5 টাকা করে, ওয়াই কে দেওয়া হয় 5 টাকা করে। তো 5 এর ভ্যালু কত, 5 এর ভ্যালু হচ্ছে 320.83, 320.83। এটাই হবে হচ্ছে